নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত জানাই। সঙ্গে রয়েছে আমি ঋতু। শুরু করছি নিউজ টুডে। আর শুরুতেই দেখে নেব আজকের হেডলাইন্স। ভোটারদের নাম বাদে বিজেপির চক্রান্তের বিরুদ্ধে বারবার সরব মুখ্যমন্ত্রী। মঙ্গলবার ইলামবাজারের সভা থেকে এ নিয়ে এবার অনুব্রত কাজলকে মাঠে নামার নির্দেশ দিলেন তিনি। কারো নাম যেন বাদ না যায় সেই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার হুঁশিয়ারি, পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে অবৈধ এবং ভুয়ো নাম বাদ যাওয়া কেউ আটকাতে পারবে না। পহেলগাঁও হামলা ৩ জঙ্গি খতম ভারতীয় সেনার হাতে। মঙ্গলবার লোকসভায় জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জঙ্গিবাদ নিয়ে কড়া সমালোচনা কংগ্রেসের। ঝাড়খণ্ডের দেওঘরের পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ। দুর্ঘটনায় মৃত্যু 18 জন পুণ্যার্থীর। সমাজ মাধ্যমে পোস্ট নিশিকান্ত দুবের। নুন খেয়ে গাইতে হবে গুণ, নিন্দা নৈবচ। মহারাষ্ট্রে কর্মচারীদের জন্য নয়া সোশ্যাল মিডিয়া নীতি বিজেপি পরিচালিত জোট সরকারের। 29 জুলাই মোহনবাগান দিবস। সারা বছর এই দিনটার দিকে তাকিয়ে থাকেন সবুজ মেরুন ভক্তরা। বিশেষ এই দিনে পত্রযোগে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর। অপারেশন সিন্দুর নিয়ে আলোচনার দ্বিতীয় দিনে লোকসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তীব্র আক্রমণের মুখে পড়ল কংগ্রেস। আর তার কুশলতার সঙ্গে মোকাবিলা করলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। অমিত শাহের কটাক্ষের মুখে পড়েন নেহরু থেকে সোনিয়া। আবেগ ভরা গলায় সংসদে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা মনে করিয়ে দেন জঙ্গিদের হাতে খুন হয়েছিলেন তার বাবা। তাই পহেলগাঁওয়ে প্রিয়জন হারানো পরিবারগুলির ব্যথা তিনি বোঝেন। আগের দিন বলেছিলেন রাজনাথ সিং, কিন্তু তিনি বিরোধীদের সমালোচনা করেছিলেন অনেক মৃদু ভাষায়। মঙ্গলবার অমিত শাহ কিন্তু বারে বারে কাঠগড়ায় তুললেন কংগ্রেসকে। এমনকি রাজনীতির স্বার্থে জঙ্গিদের কার্যত ব্যবহার করেছে কংগ্রেস, এমন অভিযোগও শোনা গেল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে। 93,000 युद्धबंदी हमारे पास थे, 93,000 और 15,000 वर्ग किलोमीटर क्षेत्र पाकिस्तान का हमारे पास था। 93,000 युद्धबंदी उस वक्त की पाकिस्तान की सेना का 42% और 15,000 वर्ग किलोमीटर क्षेत्र। मगर शिमला में समझौता हुआ, पाक ऑक्यूपाई कश्मीर मांगना ही भूल गए। अगर उस वक्त पाक ऑक्यूपाई कश्मीर मांग लेते न रहेगा बांस, न बजती बांसुरी। ये कैंप तोड़ने की जरूरत न पड़ती साहब आपको, हमको। मान्यवर, इतना ही नहीं, पाक ऑक्यूपाई कश्मीर तो नहीं लिया, मांगना ही भूल गए। 15,000 वर्ग किलोमीटर की जीती हुई भूमि भी वापस दे दी। অমিত শাহ সমালোচনা করতে ছাড়েননি সোনিয়া গান্ধীকেও। যদিও সে সময় সোনিয়া বা রাহুল সংসদে ছিলেন না, তবে উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। এমনকি কয়েকজনের পরে তাকেই বলার জন্য সময় দেন স্পিকার। অবশ্য ততক্ষণে লোকসভা কক্ষ থেকে চলে গেছেন অমিত শাহ। वैसे महोदय, मेरी मां की आंसू की बात किए, मैं इसका जवाब देना चाहती हूं। मेरी मां के आंसू तब गिरे जब उनके पति को आतंकवादियों ने शहीद किया, जब वे मात्र 44 साल की थी। और आज अगर मैं इस सदन में खड़ी हूं और उन 26 लोगों की बात कर रही हूं, मैं इसलिए कर रही हूं क्योंकि मैं उनका दर्द जानती हूं, महसूस करती हूं। দুদিনের এই আলোচনায় বারবার বিরোধীরা তুলেছেন ভারতের যুদ্ধ বিমান হারানোর বিষয়ে প্রশ্ন। অন্যদিকে শাসক পক্ষ আঙুল তুলেছেন বিরোধী দলের রাজনৈতিক উদ্দেশ্যের দিকে। হাই নিউজ নেটওয়ার্ক। সম্প্রতি প্রকাশ হয়েছে আমেরিকার আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের একটি রিপোর্ট। সেই রিপোর্টে জানা গিয়েছে 2025 সালের প্রথম 5 মাসে আমেরিকায় আমদানিকৃত প্রতি 3টি স্মার্টফোনের একটি তৈরি হয়েছে ভারতে। আমাদের দেশে বিক্রি হওয়া বেশিরভাগ ফোনই কোনো না কোনো চীনা সংস্থার। আর এবার এই মোবাইল তৈরিও আমেরিকায় বিক্রির তথ্যে চীনকে বলে বলে গোল দিচ্ছে আমাদের দেশ। অবশ্যই এর পিছনে রয়েছে অ্যাপেলের হাত। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অনিচ্ছা সত্ত্বেও ধীরে ধীরে বেজিংয়ের উপর নির্ভরতা কমিয়ে ভারতে আইফোন নির্মাণে জোর দিচ্ছে এই আমেরিকার টেক জায়ান্ট। সম্প্রতি প্রকাশ পেয়েছে আমেরিকার আন্তর্জাতিক বাণিজ্য কমিশনের একটি রিপোর্ট। সেই রিপোর্ট থেকে জানা যায় 2025 সালের প্রথম 5 মাসে আমেরিকায় আমদানিকৃত প্রতি 3টি স্মার্টফোনের একটি তৈরি হয়েছে ভারতে। 2024 সালে ভারত থেকে আমেরিকায় আমদানিকৃত স্মার্টফোনের পরিমাণ ছিল
11%, আর এই বছর ইতিমধ্যে সেই সংখ্যা পৌঁছে গিয়েছে 30%। তথ্য বলছে এই বছরের জানুয়ারি থেকে মে মাসের মধ্যে 2,13,00,000 ভারতে তৈরি মোবাইল আমদানি করেছে আমেরিকা, অর্থের বিচারে যা $935 কোটি। 2024 সালের তুলনায় বেড়েছে প্রায় 182%। গত বছর পর্যন্ত চীন থেকে প্রায় 82% স্মার্টফোন আমদানি করত আমেরিকা। এই বছর ইতিমধ্যেই তা নেমে এসেছে 49%। আমেরিকায় ফোন রপ্তানির নিরিখে ভারত উঠে এসেছে দ্বিতীয় স্থানে, চীন ঠিক তারপরই। আর ভারতের পর তৃতীয় স্থানে রয়েছে ভিয়েতনাম। ভারতে আইফোন নির্মাণ নিয়ে বিরাট পরিকল্পনা রয়েছে মোদী সরকারের, আর সেই কারণেই কেন্দ্র চায় 2028 সালের মধ্যে আইফোনের অন্তত 30% সরঞ্জাম লোকালাইজেশন করতে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচার, রাতের অন্ধকারে হিন্দু বাড়িতে চলল হামলা, পরদিন পৌঁছালো সেনা, উদ্বেগে সবকিছু উজাড় করে দিয়ে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা। বাড়ছে উদ্বেগ, সবকিছু উজাড় করে দিয়ে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা। জনমানুষ শূন্য হয়ে যাচ্ছে একের পর এক এলাকা। আর এই ছবি বাংলাদেশের। সেখানে রংপুরের গঙ্গাচড়ায় মাথা চাড়া দিয়েছে মৌলবাদ, যার বলি হতে হচ্ছে সাধারণ মানুষদের। পরপর দুদিন ধরে কমপক্ষে 14টি বাড়িতে ভাঙচুর চালিয়েছে মৌলবাদীরা। অত্যাচারে ঘরছাড়া হয়েছেন কত হিন্দু, এমনটাই অভিযোগ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বেছে বেছে এই হিন্দুদের বাড়িতে হামলা চালাচ্ছে মৌলবাদীরা। ছাড়ছে মহিলা ও শিশুদের, ভেঙে ফেলা হচ্ছে ঘর বাড়ি, চলছে লুটপাট। বাংলাদেশের সংবাদ মাধ্যম প্রথম আলোর একটি প্রতিবেদন অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হয়েছে পুলিশ এবং প্রশাসনকে। শনিবার রাতে উত্তেজনার খবর ছড়িয়ে পড়ে, যা চলে টানা রবিবার পর্যন্ত। অবশেষে রবিবার বিকেল 4টে নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় সেনা, যার জেরে প্রশ্ন উঠছে একটা গ্রাম অশান্তিতে ছারখার হয়েছে, তারপরও সেনা পৌঁছতে কেন এত দেরি হচ্ছে। প্রশ্ন উঠছেই, কেনই বা এই অশান্তি ভাঙচুরের ঘটনা ঘটল। একদিকে যেমন মৌলবাদী ও ধর্মের ভিত্তিতে হামলার অভিযোগ তুলেছে একাংশ, অন্যদিকে আর এক অংশের দাবি এতে সাম্প্রদায়িক ইন্ধন রয়েছে। ওই গ্রামেরই এক কিশোরের ফেসবুক পোস্ট ঘিরে উত্তেজনা ছড়ায় এলাকায়। শনিবার রাতে সেই উত্তেজনার বশেই গঙ্গাচড়ায় ওই গ্রামে ঢুকে পরপর 14টি ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে দেয় দুষ্কৃতীরা। ইতিমধ্যেই সেই নাবালককে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে সম্মিলিত শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে তাকে। হাই নিউজ নেটওয়ার্ক। বাংলাদেশকে সঙ্গে নিয়ে একটি ত্রিদেশীয় জোট তৈরি করতে চাইছে পাকিস্তান এবং চীন। যদিও বাংলাদেশ এখনই ওই জোটে যোগ দিতে আগ্রহী নয়, তবে ঢাকাকে এই জোটে সক্রিয় করতে কূটনৈতিক স্তরে চাপ দিচ্ছে বেজিং। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রের খবর, গত জুন মাসে চীনের কুনমিংয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠকে যোগ দেন চীন, পাকিস্তান এবং বাংলাদেশ। বৈঠকে উপস্থিত ছিলেন চীনের উপবিদেশমন্ত্রী সান ওয়েডং, বাংলাদেশের অন্তর্বর্তী বিদেশ সচিব রুহুল আলম সিদ্দিকী এবং পাকিস্তানের অতিরিক্ত বিদেশ সচিব ইমরান আহমেদ সিদ্দিকী। ভার্চুয়াল মাধ্যমে বৈঠকে যোগ দেন পাকিস্তানের বিদেশ সচিব আমনা বালোচও। ত্রিদেশীয় জোট নিয়ে গুঞ্জনের সূত্রপাত সেখান থেকেই, যদিও বাংলাদেশের অন্তর্বর্তী সরকার জানিয়ে দিয়েছে তারা কোনো জোট গঠনে থাকছে না। চীনের বৈঠকটিও একটি সরকারি বৈঠক, কোনো রাজনৈতিক বৈঠক নয়। তবে সূত্রের খবর, এর পরেও বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক আলোচনায় বেশ কয়েক দফায় এই বিষয়ে চাপ তৈরির চেষ্টা করেছে চীন। গত 11 জুলাই মালয়েশিয়ার কুয়ালালামপুরে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলির জোট আসিয়ানের পার্শ্ব বৈঠকে আলোচনা হয় বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেন এবং চীনা বিদেশমন্ত্রী ওয়াং ইর সঙ্গে। সূত্রের দাবি, সেখানেও ত্রিদেশীয় জোটের প্রসঙ্গ তোলে বেজিং। চীনা বিদেশমন্ত্রী সেখানে বলেছেন, এই জোট অন্যদের জন্য খোলা, অন্য দেশগুলিও এতে যোগ দিতে পারে। এই উদ্যোগে বাংলাদেশের সক্রিয় ভূমিকা থাকা উচিত বলেও তৌহিদকে জানান তিনি। তবে বাংলাদেশের কূটনৈতিক সূত্রের দাবি, এই বিষয়ে কোনো মন্তব্য করেননি তৌহিদ, তিনি শুধু হাসি মুখে কথা শুনেছেন। এরপরে গত 21 জুলাই বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে দেখা করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশি সংবাদ মাধ্যম অনুসারে এই আলোচনাতেই ত্রিদেশীয় জোটের প্রসঙ্গ উঠেছে। আগামী সেপ্টেম্বরে পাকিস্তানের ইসলামাবাদে এই ত্রিদেশীয় জোটের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের প্রথম বৈঠক আয়োজন করতে চায় চীন। বেজিং চাইছে বাংলাদেশও এই বৈঠকে যোগ দিক, তবে এই ত্রিদেশীয় উদ্যোগের কোনো আলোচনায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করছে না বাংলাদেশ। দক্ষিণ এশিয়ার বহু দেশীয় গোষ্ঠী সার্ক এখন প্রায় নিষ্ক্রিয় হয়ে রয়েছে।
দীর্ঘদিন ধরে সার্কের কোনো সম্মেলন হয়নি। এই বহুদেশীয় গোষ্ঠীতে মোট 8টি দেশ রয়েছে: ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং মলদ্বীপ। 2014 সালে এই গোষ্ঠীর শেষ সম্মেলন হয়েছিল। উড়ি জঙ্গি হানার প্রতিবাদে 2016 সালে পাকিস্তানে আয়োজিত সার্ক সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয় ভারত। এরপরে বাংলাদেশ, ভুটান এবং আফগানিস্তানও সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয়। ফলে সম্মেলন ভেস্তে যায়। তারপর থেকে আর কোনো সার্ক সম্মেলন হয়নি। বর্তমানে সার্ক গোষ্ঠী দৃষ্টত নিষ্ক্রিয় অবস্থাতেই রয়েছে। এই অবস্থায় এশিয়ার নতুন একটি জোট তৈরি করতে উদ্যোগে হয়েছে চীন। হাই নিউজ নেটওয়ার্ক। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চীনের রাজধানী বেজিং। এখনো পর্যন্ত সেখানে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চীনের সরকারি সংবাদ মাধ্যম সূত্রে খবর। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেজিং এর মিউন এবং ইয়াংকিং জেলা। কয়েকদিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চীনের রাজধানী বেজিং। এখনো পর্যন্ত সেখানে অন্তত 30 জনের মৃত্যু হয়েছে বলেই জানিয়েছে চীনের সরকারি সংবাদ মাধ্যম গ্লোবাল টাইমস। ইতিমধ্যে বেজিংয়ের নিচু এলাকাগুলি থেকে প্রায় 80,000 মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেজিংয়ের মিউন এবং ইয়াংকিং জেলা। চীনের আবহাওয়া দফতর জানিয়েছে, গত বুধবার থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত বেজিংয়ে 165.9 মিলিমিটার বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বেজিংয়ের মিউন জেলার 2টি এলাকায়। এই এলাকাগুলিতে 500 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। বেজিংয়ের বহু জায়গাতেই সোমবার রাতে 10টা থেকে 11টা পর্যন্ত 95.3 মিলিমিটার বৃষ্টি হয়েছে। মঙ্গলবারও বেজিং এবং সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সেই দেশের আবহাওয়া দফতর। ফলে হড়পাবান, ভূমিধসের আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যে বেজিংয়ের 31টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতের পর কিছু রাস্তায় যান চলাচল স্বাভাবিক হলেও এখনও 16টি রাস্তায় রক্ষণাবেক্ষণের কাজ বাকি রয়েছে। এই পরিস্থিতিতে বৃষ্টি চললে মেরামতের কাজ ব্যাহত হবে বলেই আশঙ্কা করা হচ্ছে। বেজিং লাগোয়া 136টি গ্রামে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। চীনের সিসিটিভি নিউজ জানিয়েছে, সড়ক বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে ইতিমধ্যেই কিছু অর্থ বরাদ্দ করেছে শি জিনপিং এর প্রশাসন। হাই নিউজ নেটওয়ার্ক। এখন সময় একটা ছোট বিরতির।